ওয়েলকাম ফ্রেন্ডস, সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেল অ্যান্ড এডুস্ফিয়ারে। আজকে আমরা মেনলি জুন 2026-এর যে মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তার মধ্যে টপ 30 কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো এই জুন 2026-এর বেশ কিছু কোশ্চেন রয়েছে, সেই জন্য এটাকে দুটো পার্টে ভাগ করে নিচ্ছি। আজকে পার্ট 1 নিয়ে আলোচনা করছি এবং নেক্সট ক্লাসে পার্ট 2 নিয়ে আলোচনা করব। সেখানেও বেশ কিছু কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনই খুব ইম্পর্ট্যান্ট বাছাই করা প্রশ্ন রয়েছে। আপকামিং যে ডব্লিউবি পঞ্চায়েতের এক্সাম হবে, যেটা আমাদের পশ্চিমবঙ্গ সরকার ঘোষণা করেছে, যদিও এখনও নোটিফিকেশন বেরোয়নি, কিন্তু এক্সাম হওয়ার চান্স খুব বেশি। সেই জন্য এই এক্সামে তো হেল্প করবেই অবশ্যই। জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের যে পার্ট রয়েছে সেখান থেকে এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে, ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে। এবং অল আদার্স যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেখানেও অনেকটাই হেল্প করবে। তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। যারা নতুন আছো চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। তো চলো সরাসরি শুরু করা যাক আজকের আলোচনা। ফার্স্ট কোশ্চেন কি রয়েছে দেখে নিই। 2026 সালের জুন মাসে কেন্দ্রীয় সরকার কর্তৃক সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন সিবিএসই যেটাকে বলা হয়, তার নতুন চেয়ারপারসন হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? লোখণ্ডে প্রশান্ত সীতারাম, মনোজ কুমার গুপ্ত, মনোরঞ্জন কুমার সিং, রবীন্দ্র কুমার আগরওয়াল। এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, লোখণ্ডে প্রশান্ত সীতারাম। ইনি সিবিএসসির নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন 2026 সালে। তো এটি খুব রিসেন্ট হয়েছে, সেই জন্য এটি গুরুত্বপূর্ণ এবং এটি জুন মাসেই হয়েছে। তো এই সিবিএসসি সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই খুব সংক্ষেপে। এর প্রতিষ্ঠা হয়েছিল, মেনলি এই বোর্ডটি প্রতিষ্ঠা হয়েছে 1929 সালে এবং পরবর্তীতে 1962 সালে 1 জুলাই গঠন হয়। সদর দপ্তর বা হেডকোয়ার্টার কোথায়? সদর দপ্তর বা হেডকোয়ার্টার রয়েছে নিউ দিল্লিতে এবং এর যে মোটো বা নীতিবাক্য বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে অসতো মা সদ্গময়। পরবর্তী প্রশ্ন, কোন দল টাটা আইপিএল 2026 শিরোপা জিতেছে? সানরাইজার্স হায়দ্রাবাদ, কলকাতা নাইট রাইডার্স, গুজরাট টাইটান্স, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। অনেকেই আছো ক্রিকেট খেলা খুব পছন্দ করো, তো এই আইপিএল রিসেন্টে হয়ে গেছে এবং এই আইপিএল আয়োজন করেছে টাটা, বা স্পন্সরশিপে বলতে পারো। তো এখানে এই টাটা আইপিএল সেই জন্যই নামকরণ হয়েছে টাটা আইপিএল 2026। এটি জয়ী হয়েছে অপশন ডি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই টাটা আইপিএল 2026 সম্পর্কে আরও বেশ কিছু তথ্য আমরা জেনে নিই। চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের পর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু তৃতীয় দল হিসাবে টানা দুবার আইপিএল শিরোপা জিতেছে। আমরা জানি গতবারই তারা এই আইপিএল শিরোপা জিতেছিল এবং এইবার এই নিয়ে দুইবার তারা আইপিএল শিরোপা জিতলো। তো বিজয়ী দল হিসাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং পুরস্কারের অর্থ হচ্ছে এখানে 20 কোটি টাকা। ক্যাপ্টেন ছিলেন রজত পতিদার। রানার্স আপ হয়েছে গুজরাট টাইটান্স এবং পুরস্কারের অর্থ 12.5 কোটি। এই গুজরাট টাইটান্সের অধিনায়ক হচ্ছেন শুভমান গিল। এছাড়াও যে সমস্ত তথ্যগুলি রয়েছে, যে ফাইনাল ম্যাচের সেরা খেলোয়াড় হিসাবে নিযুক্ত হয়েছেন বিরাট কোহলি, তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর, এবং ফাইনাল ম্যাচের ভেন্যু ছিল নরেন্দ্র মোদী স্টেডিয়াম, যেটা গুজরাটের আহমেদাবাদে অবস্থিত। অরেঞ্জ ক্যাপ কে পেয়েছেন? অরেঞ্জ ক্যাপ পেয়েছেন বৈভব সূর্যবংশী। আমরা জানি তার বিধ্বংসী খেলার কথা এবং বেশ কিছু তিনি রেকর্ডও করেছেন। তো তার সর্বাধিক রান 776।
তিনি কোন দলের হয়ে খেলছিলেন? বৈভব সূর্যবংশী, রাজস্থান রয়্যালসের প্লেয়ার। তো তার সংগ্রহ করা এই আইপিএল এর সর্বাধিক রান হচ্ছে 776, সেই জন্য অরেঞ্জ ক্যাপ পেয়েছেন। এবং পার্পল ক্যাপ পেয়েছেন কাগিসো রাবাদা, যিনি গুজরাট টাইটান্সের খেলোয়াড় ছিলেন এবং সর্বাধিক উইকেট তিনি লাভ করেছেন 29টি। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড পেয়েছেন পাঞ্জাব কিংস দল এবং সবচেয়ে মূল্যবান খেলোয়াড় হিসাবে বৈভব সূর্যবংশী পুরস্কৃত হয়েছেন। এবং সেরা ক্যাচ মনীষ পান্ডে, কলকাতা নাইট রাইডার্সে। এই ধরনের বিভিন্ন তথ্যগুলোও আমাদের জেনে রাখতে হবে, এগুলো আপকামিং এক্সামের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, কে প্রথম একক ফুটবলার হিসেবে প্রিন্সেস অফ অস্ট্রিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড 2026 জিতেছেন? ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, ডিয়েগো মারাদোনা, লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন স্পোর্টস জিকে থেকে। প্রিন্সেস অফ অস্ট্রিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড 2026। এই পুরস্কারে পুরস্কৃত হয়েছেন অবশ্যই অপশন সি, লিওনেল মেসি। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্য সরকার দুর্নীতি সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য প্রজেক্ট জিরো চালু করেছে? পাঞ্জাব, ত্রিপুরা, বিহার, কেরলম? প্রজেক্ট জিরো এই প্রকল্পটি চালু করেছে অবশ্যই অপশন ডি, কেরলম। পরবর্তী প্রশ্ন, 2026 সালের জুন মাসে কে আন্দামান ও নিকোবর কমান্ডের 20তম কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন? ভিনিত ম্যাককার্থি, র্যাচেল টমাস, তরুণ চৌধুরী, অশোক কুমার? আন্দামান নিকোবর আইল্যান্ডের কমান্ডের 20তম কমান্ডার ইন চিফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কে? এটির সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, ভিনিত ম্যাককার্থি। পরবর্তী প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রক 2026 সালের জুন মাসে প্রাইম মিনিস্টার রিসার্চ চেয়ার প্রকল্প চালু করেছিল? প্রাইম মিনিস্টার রিসার্চ চেয়ার প্রকল্প চালু করেছিল কোন মিনিস্ট্রি? প্রযুক্তি মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, দক্ষতা উন্নয়ন মন্ত্রণালয়? এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, শিক্ষা মন্ত্রণালয়। যে এডুকেশন মিনিস্ট্রি, সেখান থেকেই এই প্রাইম মিনিস্টার রিসার্চ চেয়ার এই প্রকল্পটা চালু করা হয়। তো এই সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই। প্রাইম মিনিস্টার রিসার্চ চেয়ার, পিএমআরসি যেটা সংক্ষেপে, এবং নোডাল মন্ত্রণালয় বা বিভাগ হিসাবে বা দায়িত্বভার কার, এটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন উচ্চশিক্ষা বিভাগ। এবং এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি না, এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হচ্ছে বিদেশে যে সমস্ত কর্মরত ভারতীয় বংশোদ্ভূত যে বিজ্ঞানী বা গবেষকরা আছেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে ভারতের শীর্ষস্থানীয় যে গবেষণা ও শিক্ষাঙ্গন বা ইনস্টিটিউট রয়েছে সেখানে তাদেরকে সামিল করা। অর্থাৎ বিদেশে যে সমস্ত আমাদের ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী বা গবেষকরা রয়েছেন তাদেরকে দেশে ফিরিয়ে এনে এই গবেষণার কাজকে আরও উন্নীত করা বা ডেভেলপমেন্ট ঘটানো, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য। এটি হচ্ছে প্রাইম মিনিস্টার রিসার্চ চেয়ার প্রকল্পের মূল উদ্দেশ্য। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নিই। জল থেকে মাইক্রোপ্লাস্টিক অপসারণ সংক্রান্ত আবিষ্কারের জন্য কোন ভারতীয় ছাত্রছাত্রীরা
2026 সালের জুন মাসে আর্থ প্রাইজ 2026 জিতেছে? ভিভান ছাপচারিয়া, আরিয়ানা আগরওয়াল, আভিয়ানা মেহতা, উপরের তিনটি। আর্থ প্রাইজ 2026, এটা এনভায়রনমেন্ট রিলেটেড কোশ্চেনও হয় এবং জিকের কোশ্চেন হিসাবেও আসতে পারে। আর্থ প্রাইজ 2026 জিতেছেন কে বা কারা? এটা হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন ডি, উপরের তিনটি বা তিনজনই। ভিভান ছাপচারিয়া, আরিয়ানা আগরওয়াল, আভিয়ানা মেহতা, এই তিনজন কিন্তু আর্থ প্রাইজ 2026 জয়লাভ করেছে। পরবর্তী প্রশ্ন। আচ্ছা, তার আগে আমরা একটু ডিটেলস তথ্যতে চলে যাই এই সম্পর্কে, যে ভারতের 16 বছর বয়সী এই তিনজন শিক্ষার্থী আভিয়ানা মেহতা, ভিভান ছাপচারিয়া এবং আরিয়ানা আগরওয়াল, এরা এশিয়া অঞ্চলের জন্য আর্থ প্রাইজ 2026 জিতেছেন, অর্থাৎ এশিয়া থেকে। এবং তারা জল থেকে মাইক্রোপ্লাস্টিক নিষ্কাশন করার জন্য যে বর্জ্য তেঁতুলের বীজের গুঁড়ো থেকে প্লাস্টিক নামক একটি পচনশীল পাউডার তৈরি করেছেন। এটি জলে উপস্থিত যে সমস্ত অদৃশ্য প্লাস্টিক রয়েছে সেগুলোকে চুম্বকের মতো আকর্ষণ করে এবং অপসারণ করে। তা জল শোধন করতে খুব উপকারী পদ্ধতি। এবং এই জন্য আর্থ প্রাইজ 2026-এর এশিয়া আঞ্চলিক বিজয়ী দল হওয়ায় দলটিকে $12,500 মার্কিন ডলারের একটি অনুদানও প্রদান করা হয়েছে। অর্থাৎ এখানে পুরস্কার মূল্য একটি $12,500 মার্কিন ডলার তারা পেয়েছেন। পরবর্তী প্রশ্ন। 2026 সালে জুন মাসে কোন দেশ বিশ্বে নবম দেশ হিসাবে ভারতের যে ইউপিআই পেমেন্ট সিস্টেম সেটি গ্রহণ করবে? আমরা জানি ভারতের যে ইউপিআই সিস্টেম, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস, তো এই ইউপিআই সিস্টেমটা নবম দেশ হিসাবে কোন দেশ গ্রহণ করবে? কম্বোডিয়া, বাহরিন, জাপান, মালয়েশিয়া। এটা সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, কম্বোডিয়া। পরবর্তী প্রশ্ন। 2026 সালের মে মাসে কোন রাজ্যে হাম্বোল্টিয়া নাইরিয়ানা নামে একটি নতুন এবং বিরল প্রজাতির চিরসবুজ গাছ আবিষ্কৃত হয়েছিল? কর্ণাটক, কেরলম, ত্রিপুরা, মেঘালয়। 2026 সালের মে মাসে কোন রাজ্যে হাম্বোল্টিয়া নাইরিয়ানা নামে একটি নতুন এবং বিরল প্রজাতির চিরসবুজ গাছ আবিষ্কৃত হয়েছিল? এটির সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, কেরলম। কেরলমে এই ধরনের এই চিরসবুজ গাছ আবিষ্কৃত হয়েছে এবং বিরল প্রজাতির। বর্তমানে এটিকে চারা হিসাবেও তৈরি করা হচ্ছে। পরবর্তী প্রশ্ন। বিশ্ব পরিবেশ দিবস 2026 কবে পালিত হবে? রিসেন্টলি পালিত হয়ে গেছে, ডেটটা পেরিয়ে গেছে। তো এটা কবে পালন করা হয়? 5ই জুন, 4ঠা জুন, 2রা জুন, 3রা জুন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই, নিশ্চয়ই সবার জানা, এটা হচ্ছে 5ই জুন, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, 5ই জুন। তো এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে প্রত্যেক বছরের থিম, যে মূল থিমটা থাকে সেটা নিয়েও কিন্তু কোশ্চেন আসতে পারে। তো এখানে 2026 সালে যে থিমটা ছিল সেটা হচ্ছে প্রকৃতি থেকে অনুপ্রাণিত, জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য। অর্থাৎ 2026-এর যে থিমটা রয়েছে, ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। ইন্সপায়ার্ড বাই নেচার ফর ক্লাইমেট ফর আওয়ার ফিউচার। তো যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটা করে লাইক করে দিও যদি ভালো লেগে থাকে, এবং বন্ধুদের মধ্যে অবশ্যই একবার শেয়ার করে দিও, সবাই যাতে দেখার সুযোগ পায়। এবং নতুন যারা আছো
তাদেরকে আরেকবার বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। পরবর্তী প্রশ্নে চলে যাই। কাকে ভারতীয় নৌবাহিনীর 48তম ভাইস চিফ অফ নেভাল স্টাফ হিসাবে নিযুক্ত করা হয়েছে? ভারতীয় নৌবাহিনীর 48তম ভাইস চিফ অফ নেভাল স্টাফ হিসাবে নিযুক্ত করা হয়েছে কাকে? সঞ্জয় বৎসায়ন, অজয় কোচার, তরুণ সবত, কৃষ্ণ স্বামীনাথন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, অজয় কোচার। এনাকে ভারতীয় নৌবাহিনীর ভাইস চিফ অফ নেভাল স্টাফ হিসাবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, সেখানে যাওয়ার আগে একটু ডিটেলস তথ্য জেনে নিই আমরা। ভারতীয় নৌবাহিনী এর গঠন হয়েছে 5ই সেপ্টেম্বর 1612, অর্থাৎ একেবারে স্বাধীনতার আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যখন শাসনভার ছিল ভারতের ওপর, তো সেই সময় কিন্তু 1612 সালে 5ই সেপ্টেম্বর গঠিত হয় ভারতীয় নৌবাহিনী। স্বাধীনতার পর যখন সমস্ত কিছু ভারতের হাতে চলে আসে, ভারতের দায়িত্বে, তখন নতুনভাবে এটা প্রতিষ্ঠা হয়। তো স্বাধীনতার পর যদি প্রতিষ্ঠা সাল বলা হয় সেক্ষেত্রে কিন্তু 1950 সাল হবে। 1950 সালে 26 জানুয়ারি এটি প্রতিষ্ঠা হচ্ছে। এর হেডকোয়ার্টার হচ্ছে নিউ দিল্লি এবং বর্তমানে প্রধান হিসাবে হেড রয়েছেন অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। ইনি হচ্ছেন 27তম। তো যদি কোশ্চেনে আসে ভারতীয় নৌবাহিনীর বর্তমান হেড বা প্রধানকে, সেখানে কিন্তু অ্যান্সার হয়ে যাবে অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন। পরবর্তী প্রশ্ন, 2026 সালের মে মাসে ভারতের প্রথম এবং চীনের বাইরে বিশ্বের বৃহত্তম 3.37 গিগাওয়াট ঘন্টা ক্ষমতা সম্পন্ন ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম কোথায় উদ্বোধন করা হয়েছিল? জয়সলমের, রাজস্থান; চারাঙ্কা, গুজরাট; বিকানের, রাজস্থান; খাবাদা, গুজরাট। তো চীনের পর বৃহত্তম এবং ভারতের প্রথম। এই ধরনের ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম উদ্বোধন করা হয়েছে অবশ্যই অপশন ডি, খাবাদা, গুজরাটে। তো আদানি গ্রিন এনার্জি লিমিটেড এজিইএল গুজরাটের কচ্ছ রনের কাভাদা বা খাওদায় মোট 3.37 গিগাওয়াট ঘন্টা ক্ষমতা সম্পন্ন একটি ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম চালুর ঘোষণা করেছে। তাহলে কোম্পানি হিসাবে এখানে আদানি গ্রিন এনার্জি লিমিটেডের নাম আসছে এবং এটি চীনের বাইরে বিশ্বের বৃহত্তম একক অবস্থান ব্যাটারি সঞ্চয় প্রকল্প এবং এর ক্ষমতা হচ্ছে প্রায় 10 লক্ষ পরিবারকে পুরো একদিনের জন্য কিন্তু বিশুদ্ধ শক্তি সরবরাহ করতে সক্ষম। পরবর্তী প্রশ্ন, কোন ফুটবল ক্লাব 2026 সালের জুন মাসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ 2026 শিরোপা জিতেছিল? রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ট জার্মেইন, আর্সেনাল, বায়ার্ন মিউনিখ। এটিও বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন। উয়েফা লিগ উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ 2026 চ্যাম্পিয়ন হয়েছে কোন দল? রিয়াল মাদ্রিদ, প্যারিস সেন্ট জার্মেইন, আর্সেনাল, বায়ার্ন মিউনিখ। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, প্যারিস সেন্ট জার্মেইন। পরবর্তী প্রশ্ন, কোন কেন্দ্রীয় মন্ত্রী জনগণের অভিযোগ নিষ্পত্তিকে আরও সহজলভ্য করার জন্য সমাধান দিদি নামে একটি এআই চালিত ভয়েস চ্যাটবট চালু করেছে? অশ্বিনী বৈষ্ণব, ডক্টর জিতেন্দ্র সিং, পীযূষ গোয়েল, অর্জুন রাম মেঘওয়াল।
সমাধান দিদি নামে একটি এআই চালিত ভয়েস চ্যাটবট চালু করেছে কে? কোন কেন্দ্রীয় মন্ত্রী? এটির সঠিক উত্তর হবে অবশ্যই অপশন বি, ডক্টর জিতেন্দ্র সিং। এর কাজ কি? এই সমাধান দিদি, এই এআই চালিত যে ভয়েস চ্যাটবট, এটির কাজ হচ্ছে জনগণের কাছ থেকে যে সমস্ত অভিযোগ পাওয়া যাবে সেগুলোকে সহজে নিষ্পত্তি করা। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোথায় 2026 সালের মে মাসে নৌসেনা শৌর্য ভাটিকা নামে একটি উন্মুক্ত নৌ জাদুঘরের উদ্বোধন করলেন? বিশাখাপত্তনম, লখনৌ, মুম্বাই, নিউ দিল্লি। নৌসেনা শৌর্য ভাটিকা নামে নৌ জাদুঘরের উদ্বোধন কোথায় করা হয়েছে? এটা সঠিক উত্তর হয়ে যাবে, এটি হচ্ছে উত্তরপ্রদেশের লখনৌতে। পরবর্তী প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রী মনোহর লাল সম্প্রতি কোন রাজ্যে স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করেছেন? বিহার, উড়িষ্যা, পশ্চিমবঙ্গ, আসাম। স্বচ্ছ মোবাইল অ্যাপ চালু করেছেন কোন রাজ্যে? এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, পশ্চিমবঙ্গে। পরবর্তী প্রশ্ন, কোন মহাকাশ সংস্থা 11 বছরেরও বেশি সময় ধরে পরিষেবা প্রদানের পর 2026 সালের জুন মাসে আনুষ্ঠানিকভাবে ম্যাভেন মিশন এর সমাপ্তি ঘোষণা করল? ইসরো, ইএসএ, নাসা, রসকসমস। ম্যাভেন মিশন এটি প্রায় 11 বছরেরও বেশি সময় ধরে পরিষেবা দিয়ে এসছে এবং 2026 সালে জুন মাসে এটিকে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত করা হয়। তো এটি কোন মহাকাশ সংস্থা পরিচালিত করত বা পরিচালন করত? এটি হচ্ছে অপশন সি, নাসা। এটি হচ্ছে, দেখতেই পাচ্ছ, উপগ্রহ, এক ধরনের উপগ্রহ সিস্টেম, এবং সেখানের মাধ্যমে এই গ্রহের বিভিন্ন খবরাখবর এখানে সংগ্রহ করা হতো। তো এখানে ডিটেলস তথ্য আমরা একটু জেনে নিই যে ম্যাভেন মিশন, এই ম্যাভেনের ফুল ফর্ম হচ্ছে মার্স অ্যাটমসফিয়ার অ্যান্ড ভোলাটাইল ইভলিউশন। মার্স অ্যাটমসফিয়ার অ্যান্ড ভোলাটাইল ইভলিউশন, এটা হচ্ছে ম্যাভেনের ফুল ফর্ম। তো এটা প্রায় 2013 সালে উৎক্ষেপণ করা হয় এবং 2014 সাল থেকে মঙ্গল গ্রহকে প্রদক্ষিণ করছে। আমরা ছবিতে একটু আগেই দেখলাম যে লাল গ্রহ ছিল, তো সেই লাল গ্রহ বলা হয় মঙ্গল গ্রহকে, সেই মঙ্গল গ্রহকে প্রদক্ষিণ করছিল এবং সেখান থেকে বিভিন্ন ডাটা নাসার সেন্টারে পাঠাচ্ছিল। তো 2025 সালের ডিসেম্বরে নাসা মঙ্গল গ্রহকে প্রদক্ষিণরত যে ম্যাভেন মহাকাশযানটির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানায়। এর উদ্দেশ্য কি ছিল? এই মিশনের উদ্দেশ্য হচ্ছে, প্রধান উদ্দেশ্য ছিল মঙ্গল গ্রহের উপরিভাগের যে বায়ুমণ্ডল রয়েছে, অ্যাটমসফিয়ার রয়েছে, এবং সৌর বায়ুর সাথে এর মিথস্ক্রিয়া নিয়ে গবেষণা করা। অর্থাৎ মঙ্গল গ্রহের উপরিস্তরের যে অ্যাটমসফিয়ার সেটার সাথে যে সৌর বায়ু, তার একটা মিথস্ক্রিয়া কীরকম হচ্ছে বা সেই সংক্রান্ত যে গবেষণা, সেই উদ্দেশ্যেই কিন্তু এই মিশনটা চালু করা হয়। এবং সেটি এই 2025 সালের ডিসেম্বরের দিকে কিন্তু এখানে কানেকশন বা লিঙ্ক বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে এটিকে বন্ধ করে দেওয়া। পরবর্তী প্রশ্ন, অবৈধ বাংলাদেশি নাগরিকদের শনাক্ত ও ধরার জন্য 2026 সালের জুন মাসে গুজরাট পুলিশের শুরু করা অভিযানটির নাম কি? অপারেশন বর্ডার গার্ড, অপারেশন পাইথ, অপারেশন ডেল্টা হান্ট, অপারেশন সুরক্ষা কবচ। অবৈধ যে বাংলাদেশিরা রয়েছেন তাদেরকে শনাক্ত করা এবং ধরার জন্য কোন অভিযান চালু করে গুজরাট পুলিশ?
এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, অপারেশন ডেল্টা হান্ট। তো রিসেন্ট আমরা জানি পশ্চিমবঙ্গেও কিন্তু এই ধরনের কাজ চলছে এবং সেখানে হোল্ডিং সেন্টার করে রাখা হয়েছে। পরবর্তী প্রশ্ন, প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করতে ভারত কোন দেশের সঙ্গে 629 মিলিয়ন মার্কিন ডলারের ব্রহ্মস ক্ষেপণাস্ত্র রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে? ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিয়েতনামের সাথে এই ধরনের চুক্তি স্বাক্ষর করেছে। পরবর্তী প্রশ্ন, কোন ভারতীয় ব্যাডমিন্টন জুটি সিঙ্গাপুর ওপেন 2026-এ পুরুষদের ডাবলস শিরোপা জিতেছে? লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত, সাত্বিক সাইরাজ রেড্ডি এবং চিরাগ শেট্টি, বি সুমিত রেড্ডি এবং মনু অত্রি, প্রকাশ পাড়ুকোন এবং পুলেলা গোপীচাঁদ। এটাও একটি বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন, স্পোর্টস এবং জিকে থেকে এটি আসতেই পারে। তো কোন ভারতীয় ব্যাডমিন্টন জুটি সিঙ্গাপুর ওপেন 2026-এ পুরুষদের ডাবলস শিরোপা জিতেছে? এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, সাত্বিক সাইরাজ রেড্ডি এবং চিরাগ শেট্টি। আমরা রিসেন্টলি দেখেছি এই জুটির বেশ সফলতা আসছে এবং পরপর বেশ কয়েকটি খেলাতে তারা কিন্তু তাদের যোগ্যতা দেখিয়েছেন এবং উল্লেখযোগ্য ফলাফল করেছেন। তো এই সাত্বিক সাইরাজ রেড্ডি এবং চিরাগ শেট্টি সিঙ্গাপুর ওপেন পুরুষদের ডাবলসের শিরোপা জেতেন এবং তারা প্রথম ভারতীয় জুটি হিসাবে এই শিরোপা জিতেছেন। এর আগে সিঙ্গাপুর ওপেনে ভারতের হয়ে কেবল সাইনা নেহওয়াল এবং পিভি সিন্ধু এবং বি সাই প্রণীত এককভাবে শিরোপা জিতেছিলেন। এনারা কিন্তু এই সাত্বিক সাইরাজ এবং চিরাগ শেট্টি এনারা পুরুষদের ডাবলসের শিরোপা জিতলেন এবং প্রথম ভারতীয় হিসাবে। তো পুরুষদের একক বিজয়ী হিসাবে এখানে অ্যালেক্স ল্যানিয়ার ফ্রান্সের, মহিলাদের একক বিজয়ী হিসাবে আন সে ইয়ং, ইনি দক্ষিণ কোরিয়ার, এবং মহিলাদের ডাবলসে জিতেছেন জিয়া ইফান এবং ঝাং সুক্সিয়ান, চীনের জিয়া ইফান এবং ঝাং সুক্সিয়াং। পরবর্তী প্রশ্ন, 2026 সালের জুন মাসে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন কর্তৃক প্রকাশিত হোয়েন অডিট ম্যাটার্স ক্যাগ ইন্টারভেনশনস দ্যাট মেড আ ডিফারেন্স বইটির সম্পাদক বা লেখক কে? রাজীব মেহরিষি, বিনোদ রায়, গিরিশচন্দ্র, শশীকান্ত। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এই বইটি প্রকাশ করেন। বইটির নাম হচ্ছে হোয়েন অডিট ম্যাটার্স ক্যাগ ইন্টারভেনশনস দ্যাট মেড আ ডিফারেন্স। বইটির সম্পাদক বা লেখক কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি, বিনোদ রায়। তো এখানে একটি কোশ্চেন থাকছে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, বর্তমানে ভারতের ক্যাগ এর পদে কে রয়েছেন? কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এই পদে বর্তমানে কে রয়েছেন? এটি কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্নে চলে যায়, ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে 2030 কমনওয়েলথ গেমস। তাতে প্রথমবারের মতো কোন খেলাটি আনুষ্ঠানিক এবং দেশীয় খেলা হিসাবে অন্তর্ভুক্ত হবে?
যোগাসন, কাবাডি, খো খো, মল্লখাম্ব। 2030-এ কমনওয়েলথ গেমস যেটি হবে সেটি ভারতের আহমেদাবাদে হবে এবং সেখানে কোন খেলাটি ইনক্লুড হচ্ছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, যোগাসন। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক এভারেস্ট দিবস 2026 কবে পালিত হয়েছিল? 29 মে, 27 মে, 26 মে, 28 মে। এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই 29 মে। 29 মে দিনটি আন্তর্জাতিক এভারেস্ট দিবস। 1953 সালের 29 মে যে এডমন্ড হিলারি এবং তেনজিং নোরগে এই দুজন যে মাউন্ট এভারেস্টের চূড়াতে প্রথম আরোহণ করেন, তো সেই দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে রাখার জন্যই এই আন্তর্জাতিক এভারেস্ট ডে পালন করা হয় 29 মে। 2026 সালের মূল ভাব বা মেন মোটো ছিল টেকসই ভবিষ্যতের জন্য হিমালয় উদ্ভাবন, হিমালয়ান ইনোভেশন, হিমালয়ান ইনোভেশন ফর আ সাস্টেনেবল ফিউচার, হিমালয়ান ইনোভেশন ফর আ সাস্টেনেবল ফিউচার, এটা হচ্ছে মূল মোটো 2026 সালের এই দিবস পালনে। পরবর্তী প্রশ্ন, কেরালামের, এখানে স্পেলিংটা মিস রয়েছে, তো কেরালামের কোন সেমিকন্ডাক্টর স্টার্টআপ জুন 2026 এ A2000 নামে তাদের ফ্ল্যাগশিপ এআই সিস্টেম অন চিপ লঞ্চ করেছে? কোন সেমিকন্ডাক্টর স্টার্টআপ কোম্পানি? নেত্রা সেমি, সেন্সেসামি, মাইন্ডগ্রোভ, সংখ্যা ল্যাবস। এই চারটির মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন এ, নেত্রা সেমি এই স্টার্টআপ সংস্থাটি এই উদ্যোগটি নিয়েছে। পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু 2026 সালের জুন মাসে সুপ্রিম কোর্টে 5 জন নতুন বিচারপতির নিয়োগ অনুমোদন করেছেন। এই নিয়োগগুলির পর সুপ্রিম কোর্টের কার্যকরী বিচারপতির সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে বা টোটাল কততে পৌঁছেছে? 32, 34, 37, 38। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, 37। তো রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্ট কলেজিয়ামে যে সুপারিশ তার ভিত্তিতে 5 জন নতুন বিচারপতি নিয়োগ করেছেন। বিচারপতি সিল নাগু, বিচারপতি শ্রী চন্দ্রশেখর, বিচারপতি সঞ্জীব সচদেবা, বিচারপতি অরুণ পল্লী, সিনিয়র অ্যাডভোকেট ভি মোহনা। এই 5 জন বিচারপতিকে তিনি নতুন নির্বাচিত করেছেন, সেই সূত্রে টোটাল বিচারপতির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে সুপ্রিম কোর্টে 37। পরবর্তী প্রশ্ন, পিএম স্বনিধি স্কিম 1 জুন 2026-এ বাস্তবায়নের 6 বছর পূর্ণ করেছে, তো কোন কেন্দ্রীয় মন্ত্রক এই প্রকল্পটি চালু করেছিল? গ্রামীণ উন্নয়ন মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়, আবাস ও নগর বিষয়ক মন্ত্রণালয়। এই ধরনের বিভিন্ন স্কিম থেকে কিন্তু কোশ্চেন আসবে। তো পিএম স্বনিধি স্কিম এটি কোন মন্ত্রণালয় চালু করেছে?
এটি চালু করেছে আবাসন এবং নগর বিষয়ক মন্ত্রণালয়, অর্থাৎ অপশন ডি আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয় সঠিক উত্তর। পিএম স্বনিধি ফুল ফর্ম হচ্ছে প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর্স আত্মনির্ভর নিধি। প্রধানমন্ত্রী স্ট্রিট ভেন্ডর্স আত্মনির্ভর নিধি প্রকল্পটির সূচনা হয় জুন 2020-তে এবং নোডাল মন্ত্রণালয় বা দায়িত্বভার রয়েছে আবাসন নগর বিষয়ক মন্ত্রণালয়ের। পরবর্তী প্রশ্ন, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারির ক্ষমতা বাড়ানোর জন্য ভারতীয় সেনাবাহিনী 2026 সালের জুন মাসে রাজস্থানের যোধপুরে কোন ক্ষেপণাস্ত্র বা সিস্টেম পরীক্ষা করেছিল? প্রলয়, MK2, দিব্যাস্ত্র, MK1, অগ্নি প্রাইম, পিনাকা, ER। গোয়েন্দা তথ্য সংস্থা যারা গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারির ক্ষমতা বাড়ানোর জন্য ভারতীয় সেনাবাহিনী অর্থাৎ ইন্ডিয়ান আর্মি 2026 সালের জুন মাসে রাজস্থানের যোধপুরে কোন ধরনের ক্ষেপণাস্ত্র বা সিস্টেম পরীক্ষা করেছিল? এটি সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন বি দিব্যাস্ত্র MK1। পরবর্তী প্রশ্ন, 2026 সালের জুন মাসে DRDO এবং ভারতীয় বিমান বাহিনী উড়িষ্যার চণ্ডীপুর থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি রুদ্রম 2 ক্ষেপণাস্ত্রের একটি সফল উড্ডয়ন পরীক্ষা সম্পন্ন করে। তো এই রুদ্রম 2 এটি কি ধরনের ক্ষেপণাস্ত্র? ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য, আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য, ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য। এরকম কিন্তু কোশ্চেন আসতেই পারে। একটু আগে আমরা আগের কোশ্চেনটাতেই পেলাম দিব্যাস্ত্র নামে যে ক্ষেপণাস্ত্র, এবং এই ক্ষেত্রে 28-এর কোশ্চেনে কিন্তু রুদ্রম 2 নামে আরও একটি ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণের পরীক্ষা সম্পর্কে আমরা তথ্য পাচ্ছি। তো এই ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি, যে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র। অর্থাৎ যে ফাইটার জেটগুলো থাকবে আকাশে যখন যুদ্ধ চলাকালীন, সেখান থেকে কিন্তু মাটিতে বা ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র সংক্রান্ত যে পরীক্ষা সেটি হচ্ছে এই রুদ্রম 2 নামে পরিচিত। এই রুদ্রম 2 হচ্ছে আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র। এটি কোন ফাইটার জেট বহন করবে? এটি হচ্ছে সুখোই 30 MKI। এই সুখোই 30 বিমান থেকে কিন্তু এই ধরনের ক্ষেপণাস্ত্র আমরা নিক্ষেপ করতে পারি। আমাদের ভারতীয় সেনাবাহিনী এই উদ্যোগটি নিয়েছে। পরবর্তী প্রশ্ন, 2026 সালের জুন মাসে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত 114তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনে ভারতকে কে নেতৃত্ব দিয়েছিলেন? 2026-এর জুন মাসে সুইজারল্যান্ডের জেনেভাতে অনুষ্ঠিত 114তম আন্তর্জাতিক শ্রম সম্মেলন, এতে ভারতকে কে নেতৃত্ব দিয়েছিলেন? ভূপেন্দ্র যাদব, মনসুখ মান্ডভিয়া, শোভা করন্তলাজে, নির্মলা সীতারামন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই অপশন সি শোভা করন্তলাজে। এই সম্পর্কে আমরা একটু ডিটেলস তথ্য জেনে নিই। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ILO এটা এস্টাবলিশ হয় 11 এপ্রিল 1919 সালে। এর হেডকোয়ার্টার্স রয়েছে সুইজারল্যান্ডের জেনেভাতে এবং ভারত এই ILOর প্রতিষ্ঠার সদস্য হিসাবেই পরিচিত এবং 1922 সাল থেকে
আইএলওর গভর্নিং বডির স্থায়ী সদস্য রয়েছে। তো আইএলও হেডকোয়ার্টার হচ্ছে সুইজারল্যান্ডের জেনেভাতে। নেক্সট এবং আমাদের আজকের ক্লাসের শেষ প্রশ্ন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দীর্ঘতম সময় ধরে একটানা প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকারী ব্যক্তি হয়েছেন। তিনি কার 4398 দিন একটানা পদে থাকার ঐতিহাসিক রেকর্ডটি অতিক্রম করেছেন? ইন্দিরা গান্ধী, জওহরলাল নেহরু, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং। অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বর্তমানে প্রধানমন্ত্রীর আগে যিনি সর্বাধিক সময় ধরে প্রধানমন্ত্রী পদে ছিলেন তার নামটি জানতে চাওয়া হয়েছে এখানে। তিনি হচ্ছেন অপশন বি, জওহরলাল নেহরু। তার যে রেকর্ড 4398 দিন তিনি একটানা প্রধানমন্ত্রী পদে ছিলেন, সেই রেকর্ডটি অতিক্রম করেছেন বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ছিল আমাদের আজকে টপ 30 কোশ্চেন। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলো না। বন্ধুদের মধ্যে অবশ্যই একবার শেয়ার করে দিও। ধন্যবাদ।